আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি তানিয়া ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটানি, গভর্নমেন্ট বাংলা কলেজ। আজকে পড়ার বিষয় এভিডেন্স অফ ইভলিউশন বা বিবর্তনের সাক্ষ্য প্রমাণ সমূহ। জৈব বিবর্তনের সপক্ষে এমন কিছু প্রমাণ রয়েছে যা হতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে আদি সরল জীব হতে পরবর্তীকালে জটিলতর ও উন্নত মানের জীবের উৎপত্তি হয়েছে। এই প্রমাণগুলির উপর ভিত্তি করে বিভিন্ন মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে এবং এগুলির সাপেক্ষে কতগুলি প্রমাণ আজকের ক্লাসে আলোচনা করা হবে। যেমন প্রথমে আছে প্যালেন্টোলজিক্যাল বা প্রত্নজীবীয় প্রমাণ, মিসিং লিঙ্ক বা হারানো যোগসূত্র, লিভিং ফসিল জীবন্ত জীবাশ্ম, বায়োজিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল রিজনস অফ ওয়ার্ল্ড বা জীবভৌগোলিক অঞ্চল এবং বাস্তু সংস্থানগত প্রমাণসমূহ বা বাস্তু সংস্থানগত অঞ্চল, অ্যাডাপটেটিভ রেডিয়েশন বা অভিযোজনমূলক বিকিরণ, কম্পারেটিভ অ্যানাটমি তুলনামূলক অঙ্গসংস্থান, ভেস্টিজিয়াল অর্গানস বা নিষ্ক্রিয় অঙ্গ, এমব্রায়োলজিক্যাল এভিডেন্স বা ভ্রূণতত্ত্বগত প্রমাণ, সাইটোলজিক্যাল এভিডেন্স কোষবিদ্যা সম্পর্কিত প্রমাণ, বায়োকেমিক্যাল এভিডেন্স প্রাণ রাসায়নিক প্রমাণ, মলিকুলার এভিডেন্স আণবিক জীববিজ্ঞান সম্পর্কিত প্রমাণ। প্রথমে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স বা প্রত্নজীবীয় প্রমাণ। ভূগর্ভে সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত জীবদেহের প্রস্তরীভূত অবশিষ্টাংশকে বলা হয় জীবাশ্ম বা ফসিল। তো পৃথিবীর বিভিন্ন স্তরে অবস্থিত শিলার মধ্যে যে সকল জীবাশ্ম সঞ্চিত আছে তাদের সাহায্যে প্রমাণ করা যায় যে প্রাচীনকালে জীবদেহের নানাবিধ ক্রমবিকাশের ফলে আধুনিককালে জীবের উৎপত্তি হয়েছে। জীবাশ্মগুলি পরীক্ষা করলে প্রমাণিত হয় যে ধারাবাহিকভাবে বিবর্তনের ফলে এক প্রকার জীব থেকে অন্য প্রকার জীবের উৎপত্তি হয়েছে। যেমন টেরিডোস্পার্ম ছবিতে দেখা যাচ্ছে, এটি জীবাশ্ম। টেরিডোস্পার্ম নামক এক প্রকার উদ্ভিদে, এটি ফার্ন জাতীয় বা টেরিডোফাইটস, এবং সপুষ্পক ব্যক্তবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম, এই উভয় প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্যই বর্তমান। টেরিডোস্পার্ম নামক উদ্ভিদ গোষ্ঠী বর্তমানে বিলুপ্ত এবং জীবাশ্মে পরিণত হয়েছে। তো উহাদের জীবাশ্ম আবিষ্কারের ফলেই প্রমাণিত হয়েছে যে ফার্ন জাতীয় উদ্ভিদ হতে জিমনোস্পার্মের আবির্ভাব হয়েছে। এখানে এটি টেরিডোস্পার্ম, এখান থেকে বিভিন্ন ধারায় এটি সাইকাডস, ভিঙ্গো, কনিফার্স, নিটেলিস, এগুলি সবই জিমনোস্পার্মের বিভিন্ন ভাগ। আর অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ টেরিডোস্পার্ম থেকে বিভিন্ন ধারায় উদ্ভিদের সৃষ্টি হয়েছে এবং এটা ধারণা করা সম্ভব হয়েছে এই টেরিডোস্পার্মের জীবাশ্ম বা ফসিল আবিষ্কারের পরে। বিজ্ঞানী মার্শ যেসব জীবাশ্ম সংগ্রহ করেন তা থেকে আধুনিককালে ঘোড়ার উদ্ভব রেকর্ড করা যায়। বর্তমানকালে যে আমরা ঘোড়া দেখি এর পূর্বপুরুষ ছিল ইওহিপ্পাস, যার উচ্চতা ছিল মাত্র 11 ইঞ্চি এবং 50 মিলিয়ন বছর। এটি বাস করত ইওসিন অধিযুগে। এর অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 3টি আঙ্গুল ছিল। এর দাঁতের গড়ন ছিল ডালপালা থেকে পাতা ছিঁড়ে খাবার উপযোগী। এই প্রাণীটি থেকে পুরাতন বিশ্বে বা এশিয়া, ইউরোপ ও নতুন বিশ্ব বা আমেরিকা বিভিন্ন অধিযুগে মেসোহিপ্পাস, মেরিচিহিপ্পাস এবং প্লায়োহিপ্পাস পর্যায়ক্রমিক রূপ ধারণ করে। এরপরে এটি ইকুয়াসে পরিণত হয়েছে, যাকে আমরা আধুনিক ঘোড়া বলি। তো আধুনিক যুগে ঘোড়ার দেহের উচ্চতা 60 ইঞ্চি এবং অগ্র ও পশ্চাৎ পদে একটি করে আঙ্গুল বিদ্যমান।
বর্তমানকালে যে আমরা ঘোড়ার খুর দেখি, এটি আসলে এর পায়ের একটি আঙ্গুল। তো এই খুর সহ পা এমনভাবে বিবর্তিত হয়েছে যার ফলে সে দ্রুত দৌড়াতে পারে। খোলা মাঠে শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য এটি তার অত্যন্ত দরকারি অস্ত্র। এর দাঁতও অনেক বদলে গেছে। আগে এসে ঘাসপালা লতা পাতা খাবার হিসাবে যে উপযোগী, এখন সে ঘাস খাদ্য হিসেবে গ্রহণ করে, সে কারণে তার দাঁতেরও বিবর্তন হয়েছে। চোয়াল, মস্তিষ্ক সবকিছুই অনেকটা বদলে গেছে। এই যে এখানে ছবিতে প্রথম যে ঘোড়াটি ছিল সেটি আকৃতি অনেক ছোট ছিল। এর পায়ের গঠন, এটি এর পায়ের গঠন। তো এভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়ে বর্তমানে ঘোড়া এই রূপ লাভ করেছে এবং এর পায়ের গঠন, দাঁতের গঠন সবই পরিবর্তিত হয়েছে। খাদ্য গ্রহণের উপর ভিত্তি করে দাঁতের গঠনের পরিবর্তন হয়েছে। এরপরে মিসিং লিঙ্ক। জীবাশ্মগুলি পরীক্ষা করলে প্রমাণিত হয় যে ধারাবাহিকভাবে বিবর্তন হওয়ার ফলে এক ধরনের জীব থেকে আরেক ধরনের জীবের উৎপত্তি হয়েছে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে বিবর্তনের ধারাবাহিকতা অনেক গ্যাপ রয়ে গেছে। তো ওই গ্যাপগুলোতে এমন কোনো এক প্রকারের জীব নিশ্চয়ই ছিল যাদের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। ওই প্রকার খোঁজ না পাওয়া জীবকে মিসিং লিঙ্ক বলা হয়। অর্থাৎ মিসিং লিঙ্ক মানে এমন কিছু জীবাশ্ম যারা ভিন্ন ট্যাক্সার মধ্যে সেতু বন্ধনের কাজ করে, মানে একটি ট্যাক্সা হতে আরেকটি ট্যাক্সার উৎপত্তি প্রমাণ করে। এদেরকেই বলা হয় মিসিং লিঙ্ক। জীবাশ্মের খোঁজ করতে এরূপ মিসিং লিঙ্কের সন্ধান পাওয়ায় বর্তমানে বিবর্তনের ধারাবাহিকতায় অনেক সমস্যার সমাধান পাওয়া গেছে। যেমন ছবিতে যেটি দেখতে পাচ্ছ, আর্কিওপটেরিক্স, এতে পাখি এবং সরীসৃপ উভয় বৈশিষ্ট্য রয়েছে। 1861 সালে জার্মানির ব্যাভেরিয়াতে এই আর্কিওপটেরিক্সের জীবাশ্ম পাওয়া যায়। এর মধ্যে সরীসৃপের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এর দাঁত, দুইটি আঙ্গুল ইত্যাদি। আবার পাখিরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন পালক, পাখা, পাখির মতো পা, বক্ষাস্থি ইত্যাদি। টি.এইচ. হাক্সলি তাই এই প্রকার মন্তব্য করেন যে সরীসৃপ জাতীয় প্রাণী থেকেই পাখির উৎপত্তি হয়েছিল। এরপরে লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম বলতে বোঝা হয় যে বহু পুরানো যুগের বৈশিষ্ট্য নিয়ে প্রায় অপরিবর্তিত অবস্থায় যেসব জীব পৃথিবীতে বাস করে তাদেরকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। যেমন লিভিং ফসিল ওপোসাম, এলিগেটর, স্টারডন মাছ, লাংফিশ, হর্সশু ক্রেব, ব্রাকিপড লিঙ্গুলা, এবং উদ্ভিদের মধ্যে আছে লাইকোপোডিয়াম, গিঙ্গো, সাইকাস। তোমরা ছবিতে সাইকাস এবং গিঙ্গো বাইলোবা দেখতে পাচ্ছ। সাইকাস এবং গিঙ্গো বাইলোবা উভয়ই নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। তো এদের যে সমস্ত জীবাশ্ম পাওয়া গেছে সেগুলো জীবিতদের মতোই, খুব একটা পরিবর্তন হয়নি। তো এই জীবাশ্মগুলিও বিবর্তনের পক্ষে সাক্ষ্য দেয়। যেসব জীব তার পরিবেশের সাথে ভালোভাবে অভিযোজন করেছে তাদের বিবর্তন না হওয়াই স্বাভাবিক। কখনো কখনো এমন ঘটেছে যে একটি জীব সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে বলে ধারণা নেওয়া হলেও পরে দেখা যায় যে দৈবাৎ জীবিত অবস্থায় তাকে পাওয়া যায়। এদেরকেও বলা হয় জীবন্ত জীবাশ্ম। যেমন ল্যাটিমেরিয়া নামক সিলিকান জাতীয় মাছ, এরা বাস করত ডেভোনিয়ান যুগে। 380 মিলিয়ন বছর আগে থেকে শুরু করে 80 থেকে 100 মিলিয়ন বছর পর্যন্ত সময়কালকে বলা হয় ডেভোনিয়ান যুগ। তো কিছুকাল আগে সিলিকান মাছটিকে জীবন্ত ধরা হয়েছে পূর্ব আফ্রিকার উপকূলে। তো ছবিতে যে রাজ কাঁকড়া দেখতে পাচ্ছ, এটিও একটি জীবন্ত জীবাশ্ম। আর এটি সিলিকান মাছ, যেটি একসময় প্রথম ছবিটিতে এটি একসময় জীবাশ্ম হিসাবে পাওয়া গিয়েছিল এবং ধরে নেওয়া হয়েছিল যেটি বিলুপ্ত হয়ে গেছে, পরবর্তীতে আবার
এটি দেখা গেছে। বায়োজিওগ্রাফিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল রিজনস। বায়োজিওগ্রাফিক্যাল রিজনস বা জীবভৌগোলিক অঞ্চল জীবভৌগোলিক বিস্তরণের বিভিন্নতার কারণে জীবদেহের অবাধ বিতরণে সৃষ্ট ভৌগোলিক বাধা বা প্রতিবন্ধক, যেমন পাহাড় পর্বত, সমুদ্র, মরুভূমি, তাপ, শৈত্য, উচ্চতা, গভীরতা, বায়ুচাপ প্রভৃতি প্রতিবন্ধকতা জীবভৌগোলিক প্রতিবন্ধকতার ভিত্তিতে প্রাণী ও উদ্ভিদ বিস্তরণের 6টি অঞ্চল পাওয়া যায়, যেমন প্যালিআর্কটিক অঞ্চল বা পুরাতন জগৎ, নিওআর্কটিক রেলম বা উত্তর আমেরিকা, ইথিওপিয়ান রেলম বা সাহারার দক্ষিণ আফ্রিকা, ওরিয়েন্টাল রেলম বা প্রাচ্য দেশীয় অঞ্চল বা হিমালয়ের দক্ষিণ এশিয়া, নিওট্রপিক্যাল রেলম বা দক্ষিণ ও মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়ান রেলম বা অস্ট্রেলিয়া ও সংশ্লিষ্ট দ্বীপসমূহ। এসব অঞ্চলের ভৌত পরিবেশ একরকম হলেও প্রাপ্ত জীব সম্প্রদায় একরকম নয়। প্রতিটি অঞ্চলের আছে নিজস্ব প্রাণী ও উদ্ভিদ। বিবর্তন ব্যতীত এর যুক্তিগ্রাহ্য কোনো ব্যাখ্যা নেই। যেমন ছবিতে এখানে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলগুলি দেখানো আছে। এই যে এগুলো ওরিয়েন্টাল রেলম, অস্ট্রেলিয়ান, নিওআর্কটিক, এরকম বিভিন্ন অঞ্চলগুলি এখানে বিশ্বের মানচিত্রে দেখানো আছে। এরপরে ইকোলজিক্যাল রিজিয়নস বা বাস্তু সংস্থানগত অঞ্চল। সমুদ্রের গভীরতা বা পর্বতের উচ্চতার মতো বাস্তু সংস্থানগত অবস্থা ভেদেও জীবের বিস্তরণ ভিন্ন হয়ে থাকে। সমুদ্রের বাস্তু সংস্থানগত অঞ্চলসমূহের নাম আন্তঃজোয়ার ভাটা অঞ্চল বা ইন্টারটাইডাল জোন, বা এটাকে তটীয় অঞ্চল বা বেলাঞ্চলও বলে। এরপরে কন্টিনেন্টাল জোন বা মহীসোপান অঞ্চল, নেরেটিক জোন, পেলাজিক জোন, বেথিয়াল জোন, অ্যাবিসাল জোন। এসব অঞ্চলে জীবের বিস্তারণ ও বিশিষ্ট জীবের অবস্থান বিবর্তন ব্যতীত ব্যাখ্যা করা কঠিন, কারণ স্থলভাগের মতো পানিতেও জীবের বিস্তরণে প্রতিবন্ধকতা থাকতে পারে। তাহলে একই রকম ভৌত অবস্থাতেও দুটি ভিন্ন স্থানে ভিন্ন রকম জীব বসবাস করতে পারে। তখন উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে বিদ্যমান ছিল সরু একটি যোজক, পানামা যোজক। এর উভয় পাশে একই রকম পরিবেশ ও ভৌত অবস্থা থাকা সত্ত্বেও যোজকটির বাধার কারণে প্রশান্ত মহাসাগরের দিকের ও আটলান্টিকের দিকের জীবকুল ছিল ভিন্ন রকমের। এখানে বিভিন্ন বাস্তু সংস্থানগত অঞ্চলগুলি দেখানো আছে, এবং এক্ষেত্রে এই কারণে পানির গভীরতার সাথে সাথে এখানে প্রাণীর মধ্যেও পার্থক্য আছে। অ্যাডাপটেটিভ রেডিয়েশন বা অভিযোজনমূলক বিকিরণ। জীবভূগোল চর্চা থেকে আরো জানা যায় যে উৎপত্তিগতভাবে নিকট সম্পর্কিত জীবদের নিকটবর্তী এলাকায় পাওয়া যায়, আর যে জীব যেখানে কলোনি গড়ে সেখানেই সে বিবর্তিত হয়, এবং কোনো খালি অঞ্চলে কোনো প্রজাতির অভিগমন করলে বা সেখানে তার প্রতিদ্বন্দ্বী না থাকলে তার মধ্যে দ্রুত মিউটেশন উৎপন্ন হয় এবং ভিন্ন রকমের বাসযোগ্য স্থান বা ইকোলজিক্যাল নিচ দখল করে নেয়। এর নাম অভিযোজনমূলক বিকিরণ। যেমন ছবিতে যেটি দেখা যাচ্ছে, এটি অস্ট্রেলিয়ার ম্যামাল মার্সুপিয়ালদের অভিযোজনমূলক বিকিরণ। এদের দৈহিক গঠনের সাথে অন্যান্য মহাদেশের প্লাসেন্টাযুক্ত ম্যামালদের দর্শনীয় মিলের কারণে একই রকম আবাসস্থলে প্রাকৃতিক নির্বাচনে
ঊর্ধ্বতন টিকে থাকা। এগুলি সবই অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল ম্যামাল, এদের বিবর্তন ঘটেছে। একে বলা হয় অ্যাডাপটিভ রেডিয়েশন। এর আরো একটি উদাহরণ হচ্ছে ডারউইনের ফিঞ্চে। এর মূল ভূখণ্ডে প্রতিদ্বন্দ্বী না থাকাতে দেখা যায় যে একই রকম ফিঞ্চেরা প্রায় সমমাত্রিক অঙ্গ এবং সকল নিচে যেমন চমৎকারভাবে অভিযোজন করেছে, যার ফলে তাদের মধ্যে খাদ্য নিয়ে প্রতিযোগিতা নেই। যেমন এখানে দেখা যায় এই যে পাখিটি, এর খাবার হিসাবে শস্য দানা গ্রহণ করে, তাই ঠোঁটের আকৃতি একরকম। এই পাখিটি ফল বা মুকুল গ্রহণ করে, কুড়ি এরকম, এর ঠোঁটের আকৃতি এরকম। এরকম বিভিন্ন ধরনের পতঙ্গভুক্তি, তাই এর ঠোঁটের আকৃতি এরকম। এটি পাতা গ্রহণ করে, অর্থাৎ এই একটি পাখি বিভিন্ন দিকে বিবর্তিত হয়েছে খাদ্য গ্রহণের ভিন্নতার উপর নির্ভর করে। এই ছবিটি, এটি শার্ক। এই শার্কের পূর্বপুরুষ, অর্থাৎ এটি মাছ থেকে উৎপত্তি লাভ করেছে। এই যে এটি রেপটাইল থেকে উৎপত্তি লাভ করেছে, আর এটি ডলফিন থেকে ম্যামাল থেকে, স্থলজ ম্যামাল থেকে উৎপত্তি লাভ করেছে। তো এখানে এদের পূর্বপুরুষ আলাদা, এবং এটি স্থলবাসী, এটি জলজ এবং এটি স্থলবাসী ছিল। অর্থাৎ এটি স্থলবাসী সরীসৃপ থেকে বিবর্তিত হয়ে জলজ প্রাণী হিসাবে বিবর্তিত হয়েছে। এটি স্থলবাসী ম্যামাল থেকে বিবর্তিত হয়ে জলজ ম্যামালে পরিণত হয়েছে। তো এখন এদের পিতৃপুরুষ আলাদা, কিন্তু তারপরও যেহেতু এরা একই ধরনের পরিবেশে থাকে, অর্থাৎ জলজ পরিবেশে থাকে, এই কারণে এদের মধ্যে গঠনগত কিছু সাদৃশ্য দেখা যায়। যেমন উভয়েরই ডানা, লেজের গঠন ইত্যাদি মিল আছে। তো এগুলো সবই বিবর্তনের পক্ষে সাক্ষ্য দান করে। এরপরে কম্পারেটিভ অ্যানাটমি বা তুলনামূলক অঙ্গসংস্থান। বিভিন্ন প্রকার প্রাণীর আকৃতি ও প্রকৃতি বিভিন্ন ধরনের হলেও এদের মধ্যে অন্তর্গঠন এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠনগত উপাদানের মধ্যে সাদৃশ্য দেখা যায়। এদের অঙ্গ প্রত্যঙ্গে যে সামান্য পার্থক্য দেখা যায় তা নিজ নিজ পরিবেশে অভিযোজনের জন্য ঘটে থাকে। যেমন এখানে ছবিতে যেটি, মাছ, ব্যাঙ, সরীসৃপ, পাখি ও ম্যামলদের মধ্যে হৃৎপিণ্ডের গঠনগত সামঞ্জস্য ও পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়। যেমন মাছের হৃৎপিণ্ডে দুইটি প্রকোষ্ঠ থাকে, একটি অলিন্দ এবং একটি নিলয়, এবং এটি গঠনগতভাবে অতি সরল এবং জলজ প্রাণীর পক্ষে উপযুক্ত। আবার উভচর প্রাণী বা ব্যাঙের বাসস্থান ভিন্ন হওয়ায় এর হৃৎপিণ্ডে তিনটি প্রকোষ্ঠ আছে। সরীসৃপের হৃৎপিণ্ড দুইটি অলিন্দ এবং একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দ্বারা গঠিত। পাখি এবং ম্যামালদের ক্ষেত্রে হৃৎপিণ্ড চারটি প্রকোষ্ঠ, অর্থাৎ দুইটি অলিন্দ এবং দুইটি নিলয়ে বিভক্ত। অর্থাৎ বিবর্তনের ফলেই অপেক্ষাকৃত সরল গঠনের হৃৎপিণ্ড জটিল হতে জটিলতর হচ্ছে। হোমোলোগাস অর্গানস বা সমসংস্থ অঙ্গ। জীবদেহের যে সমস্ত গঠনগত ও উৎপত্তিগতভাবে এক, কিন্তু কার্য এবং আকার আকৃতিতে আলাদা, তাদেরকে বলা হয় হোমোলোগাস অর্গান। যেমন ছবিতে এটি পাখির বা বাদুড়ের ডানা, ঘোড়ার অগ্রপদ, মানুষের হাত এবং তিমির সামনের পাখনা সমসংস্থ অঙ্গ। পাখি বা বাদুড়ের ডানা ওড়ার জন্য, ঘোড়ার অগ্রপদ দৌড়ানোর জন্য, মানুষের হাত কোনো বস্তুকে ধরার জন্য, তিমির সামনের পা সাঁতার কাটার জন্য ব্যবহৃত হয়। এই অগ্রপদগুলিকে সূক্ষ্মভাবে
পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রত্যেকের ক্ষেত্রে অগ্রপদগুলিতে হিউমেরাস এবং রেডিয়াস ও আলনা, কার্পাল, মেটাকার্পাল ইত্যাদি অস্থি দ্বারা গঠিত। অর্থাৎ এই প্রাণীগুলির অগ্রপদের আকৃতি ও কাজ বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য পৃথক হলেও গঠনগত ও উৎপত্তিগত সাদৃশ্য রয়েছে। এই যে এটি রেডিয়াস আলনা, এখানেও রেডিয়াস আলনা, এখানেও রেডিয়াস আলনা, রেডিয়াস আলনা, তারপর এগুলো কার্পল, মেটাকার্পল, এগুলো সবই আছে। এ ধরনের অঙ্গকে বলা হয় সমসংস্থ অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায় সমসংস্থ, যেমন রাইজোম, এগুলো হচ্ছে রূপান্তরিত কাণ্ড। রাইজোম, গোলালু, টিউবার, মটরশুঁটির টেন্ড্রিল, স্ট্রবেরি স্টোলন, পেঁয়াজের বাল্ব, গ্লাডিওলাসের কর্ম, এগুলো সবই পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ড, অর্থাৎ সমসংস্থ অঙ্গ, কিন্তু কাজের ভিন্নতার কারণে এদের গঠনে পরিবর্তন দেখা দেয়। এটি রাইজোম, যেমন আদা, হলুদ, এগুলো এটি রাইজোম, রূপান্তরিত কাণ্ড। এটি হচ্ছে গোলালুর টিউবার, এরপরে টেন্ড্রিল বা আরোহী বলি আমরা যেটিকে, আকর্ষী, মটরশুঁটির আকর্ষী। এটি স্ট্রবেরি স্টোলন, পেঁয়াজের বাল্ব, গ্লাডিওলাসের কর্ম, এগুলো সবই রূপান্তরিত কাণ্ড। এখানে আরেকটি উদাহরণ আছে উদ্ভিদের ক্ষেত্রে, যেমন এখানে ক্যাকটাস। এই ক্যাকটাস উদ্ভিদের যে স্পাইন বা কাঁটাগুলো, এগুলো আসলে এগুলো পাতা। পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়, কারণ ক্যাকটাস মরুজ পরিবেশে জন্মে এবং যেন প্রস্বেদন কম হয় এবং অতিরিক্ত পানি যেন বের হয়ে না যায়, সেজন্য এরকম পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়। আবার এই ক্ষেত্রে এটিও পাতা, লিফলেট যেটি পত্রিকা, এই লিফলেটটিও এখানে টেন্ড্রিলে পরিণত হয়েছে। অর্থাৎ এরা উভয়ই পাতা, কিন্তু কাজের ভিত্তিতে এদের মধ্যে গঠনগত পার্থক্য দেখা যায়। এটি টেন্ড্রিল বা আকর্ষী, এটি কোনো কিছুকে আঁকড়ে ধরে গাছকে মানে কোনো কিছু অবলম্বন করে থাকতে গাছকে সাহায্য করে টেন্ড্রিল। আর এটি স্পাইন, এটি প্রস্বেদন প্রতিরোধ করে, প্লাস শত্রুর হাত থেকেও উদ্ভিদকে রক্ষা করে। এরপর অ্যানালগাস অর্গান বা সমবৃত্তীয় অঙ্গ। জীবদেহের যে সকল অঙ্গ আকৃতিগতভাবে ও কার্যগতভাবে এক, অথচ গঠনগত ও উৎপত্তিগতভাবে বিভিন্ন, তাদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। যেমন ছবিতে দেখা যাচ্ছে যেটি, এখানে পতঙ্গ বা ইনসেক্ট, পাখি, বাদুড় প্রভৃতির ডানা উড়ার জন্য ব্যবহৃত হয়, কিন্তু এদের মধ্যে গঠনগত পার্থক্য দেখা যায়। অর্থাৎ যদিও এগুলো সবই ওড়ার কাজে ব্যবহৃত হয়, ছবিতে যা দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এদের গঠনগত পার্থক্য আছে, কিন্তু কাজ একই, এজন্য এদের বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়, যেমন মটর গাছের লিফলেট, উলটচণ্ডাল গাছের পাতার অগ্রভাগ, কুমারিকার উপপত্র, প্যাসিফ্লোরার শাখা, প্রতিটি গঠন ও উৎপত্তিগতভাবে বিভিন্ন হলেও কার্যগতভাবে এরা টেন্ড্রিল বা আকর্ষিতে রূপান্তরিত হয়ে আরোহণে সাহায্য করে। অর্থাৎ আকৃতিগতভাবে এক বলে এরা পরস্পর সমবৃত্তীয় অঙ্গ। এটি কুমারিকা উদ্ভিদ, কুমারিকার উপপত্র টেন্ড্রিলে পরিণত হয়েছে। উলটচণ্ডাল বা গ্লোরিওসা, এর পাতার অগ্রভাগ টেন্ড্রিলে পরিণত হয়েছে। এটি মটরশুঁটি উদ্ভিদের লিফলেট, টেন্ড্রিলে পরিণত হয়েছে। এটি একটি বুনো মটরশুঁটি, এক্ষেত্রে সম্পূর্ণ পাতাটি লিফলেটে টেন্ড্রিলে পরিণত হয়েছে,
আর এখানে এটি প্যাসিফ্লোরা উদ্ভিদ, এক্ষেত্রে কাণ্ডটি টেন্ড্রিলে পরিণত হয়েছে। তো এই ছবিটিতে যেটা দেখা গেল যে উদ্ভিদের বিভিন্ন অঙ্গগুলি টেন্ড্রিলে পরিণত হয়েছে, যা উদ্ভিদকে আরোহণ করতে সাহায্য করে। কিন্তু এই ধরনের অঙ্গকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ উৎপত্তি এবং গঠনগতভাবে আলাদা হলেও কাজের ভিত্তিতে এরা পরস্পর সমবৃত্তীয় অঙ্গ। এরপরে ভেস্টিজিয়াল অর্গানস বা নিষ্ক্রিয় অঙ্গ। যদি কোনো প্রাণীর ক্ষেত্রে একটি বিশেষ সক্রিয় অঙ্গের কর্মক্ষমতা রহিত হয়, তবে ওই অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। অর্থাৎ এমন কিছু অঙ্গ যা পূর্বপুরুষের কাজে লাগতো কিন্তু এখন কাজে লাগে না, এমন কিছু অঙ্গ বা তার অবশেষ অনেক জীবে পাওয়া যায়, এদেরকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গানস। যেমন নিচে ছবিটি দেখো, এখানে তিমি উদ্ভিদ। তিমির পা না থাকলেও এর পিছনে পায়ের হাড়গুলো ঠিকই দেখা যায়। এই যে এটি তিমি। তিমির এখন আর পা নেই, কিন্তু একসময় তিমির মধ্যে হয়তো এই পা ছিল, সেই কারণে পায়ের অঙ্গগুলো এখনো আছে, কিন্তু এগুলো এখন আর কোনো কাজ নেই, যে বলে নিষ্ক্রিয় অঙ্গ। মানুষের দেহে এরকম অনেক নিষ্ক্রিয় অঙ্গ আছে, যেমন এই ছবিতে যেটি মানুষের চোখের নিকটিটেটিং মেমব্রেন, এটি মানুষের ক্ষেত্রে কার্যকরী না, কিন্তু একই নিকটিটেটিং মেমব্রেন আবার পাখির ক্ষেত্রে কার্যকরী, যেটি পাখির নিকটিটেটিং মেমব্রেন এবং এটি মানুষের, এটিকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ। আবার এই যে ছবিতে যে অ্যাপেন্ডিক্স আছে, এই যে এখানে এটি অ্যাপেন্ডিক্স, এই অ্যাপেন্ডিক্সও একটি নিষ্ক্রিয় অঙ্গ। যেসব ম্যামালসরা তৃণভোজী বা জাবর কাটে, তাদের পরিপাকতন্ত্রে এই অ্যাপেন্ডিক্সটি পূর্ণভাবে বিকশিত। এই অঙ্গে এরা খাদ্যবস্তুকে সাময়িকভাবে জমা করে এবং সেলুলোজ হজমে সাহায্য করে। মানুষের এই অঙ্গটি ছোট ও অকেজো হয়ে পড়ে। এখন এটি আমাদের কোনো উপকারে আসে না, কিন্তু অনেক সময় অপকার করে থাকে, কারণ অনেকেরই অ্যাপেন্ডিসাইটিস রোগ হয়ে থাকে। এরপরে এমব্রায়োলজিক্যাল এভিডেন্স বা ভ্রূণ তত্ত্বগত প্রমাণ। বিভিন্ন প্রকার মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের ক্রম পরিণতি লক্ষ্য করলে দেখা যায় যে প্রায় সকল মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ কিছুকাল পর্যন্ত আকৃতিতে একই রকম থাকে। প্রথম অবস্থায় প্রত্যেকেরই ফুলকা ও ফুলকা ছিদ্র দেখা যায়। পরে ক্রমশ ভিন্ন প্রজাতির ভ্রূণের মধ্যে ওই সকল প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্যগুলি প্রকাশ পায়। এই যে এটি একটি মাছের ভ্রূণ, এটি স্যালামান্ডার, একটি সরীসৃপ, তার ভ্রূণ। টর্টয়েস কচ্ছপের ভ্রূণ, মুরগির ভ্রূণ, র্যাবিট খরগোশের ভ্রূণ, এটি মানুষের ভ্রূণ। এখানে এদের সবারই প্রাথমিক অবস্থায় কিছুটা সময় দেখতে একই রকম এবং সবারই এখানে ফুলকা এবং ফুলকা ছিদ্র আছে। পরবর্তীতে যার যা নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী ভ্রূণগুলো ক্রমপরিবর্তিত হয়ে নিজস্ব আকৃতি লাভ করে। সাইটোলজিক্যাল এভিডেন্স বা কোষবিদ্যা সম্পর্কিত প্রমাণ। বিভিন্ন জীবের কোষের গঠন, কোষের উপাদান বা অঙ্গাণুসমূহের মধ্যে সাদৃশ্য থেকে বোঝা যায় যে জীবের কমন উৎপত্তি এবং উত্তরাধিকার প্রমাণ করে। আর এসব অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন উপাদানের ক্ষেত্রে জীবের মধ্যে পার্থক্য করা কঠিন, যেমন নিউক্লিয়াস, ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো মোটামুটি সব কোষেই দেখা যায় এবং এগুলো থেকে ধারণা করা হয় যে একটি কমন পিতৃপুরুষ থেকে উৎপত্তি লাভ ঘটেছে। বায়োকেমিক্যাল বা প্রাণ রাসায়নিক প্রমাণ।
প্রাণী এবং উদ্ভিদের অনেক গ্রুপে একই নামের অভিন্ন চরিত্রের এনজাইম ও হরমোন পাওয়া যায়। একটি উদ্ভিদ ও প্রাণীর মধ্যে যে হরমোন পাওয়া যায় তা অন্যান্য প্রকার উদ্ভিদ ও প্রাণীদেহ একইভাবে ক্রিয়া করে, যেমন উদ্ভিদের দেহের অক্সিন এবং প্রাণীদেহের থাইরক্সিন। চিত্রে দেখা যাচ্ছে মানুষের রক্তের হিমোগ্লোবিনের সাথে বিভিন্ন প্রাণীর হিমোগ্লোবিনের অ্যামাইনো অ্যাসিডের তুলনা। এখানে গরিলার সাথে একটি, রেসাস বানরের সাথে 8টি, ইঁদুরের সাথে 27টি, মুরগির সাথে 45টি, ব্যাঙের সাথে 67টি, ল্যাম্প্রি জাতীয় মাছের সাথে 125টি অ্যামাইনো অ্যাসিডের পার্থক্য আছে। এরপরে মলিকুলার এভিডেন্স বা আণবিক জীববিজ্ঞান সম্পর্কিত প্রমাণ। বিভিন্ন জীবের ডিএনএ, আরএনএ, প্রোটিনের ন্যায় বৃহৎ অণুসমূহের আণবিক গঠন বিশ্লেষণ করলে দেখা গেছে যে সর্বত্রই এরা একই নিয়মে বিন্যস্ত হয়। এদের গঠন এককও একই, যেমন সকল জীবের প্রোটিনের গঠন একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এছাড়া সকল জীবের ডিএনএ অণু 4টি নাইট্রোজেনাস বেস দিয়ে গঠিত। এর দ্বারা আরও প্রমাণিত হয় যে ডিএনএ, আরএনএ এবং প্রোটিনের মধ্যে সম্পর্ক আছে। এই সম্পর্ক সকল জীবে একই রকম, যেমন মানুষের জিনের সাথে শিম্পাঞ্জির 99.5%, ইঁদুরের সাথে 88%, মুরগির সাথে 75% এবং মাছির সাথে 60% মিল রয়েছে। আজকের ক্লাসে বিবর্তনের সাক্ষ্য প্রমাণসমূহ নিয়ে আলোচনা করা হলো। আজ ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।